সামাজিক শ্রেণী ও জাতি। তো আমাদের সিলেবাসে ছিল সোশ্যাল ক্লাস অ্যান্ড কাস্টের মধ্যে প্রিন্সিপালস অফ ক্লাস অ্যান্ড কাস্ট, আর ক্লাস রিক্রুটস, আর হচ্ছে ক্লাস কনসাসনেস। তো সামাজিক শ্রেণী ও জাতি, সামাজিক শ্রেণী এবং জাতির ধারণা, তার সাধারণ তোমার বৈশিষ্ট্য, আর হচ্ছে ক্লাস অ্যাটিটিউড, আর একটা হচ্ছে যে ক্লাস কনসাসনেস। তো শ্রেণী মনোভাব আর শ্রেণী চেতনা। তো যাই হোক, শ্রেণী মনোভাব এবং শ্রেণী চেতনা, মোটামুটি চেতনা মনোভাব আমরা মনোভাব কিছু পড়েছি, কিন্তু আমরা একটু পরে পানি দাও, ঠিক আছে। তো সামাজিক শ্রেণী এবং জাতি, দেখো দুটো বিষয় আমাদের এসএসসি সিলেবাসের সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির দ্বিতীয় যে অধ্যায় সামাজিক শ্রেণী ও জাতি, দ্বিতীয় যে পার্ট, সেটা আমরা আজকে পড়াবো। তাহলে শ্রেণী এবং জাতি সাধারণ অর্থে আমরা কি বুঝি? কেউ শ্রেণী বলতে কি বুঝি বা জাতি বলতে কি বুঝি বলতে পারবে? সাধারণ অর্থে আমরা কি বুঝি সেটা আমি জানতে চাইছি। কারো কোনো ধারণা নেই, তাই তো? দেখো, আমরা খুব একেবারে গোড়ার দিকে, মানে একেবারে গ্রাউন্ড লেভেলে আমরা শ্রেণী ও জাতি বলতে কি বুঝি, যে আমরা শ্রেণী এরকম ইউজ করি, শ্রমিক শ্রেণী, মালিক শ্রেণী ইউজ করি। তো তাহলে শ্রেণীটা নির্ধারিত হয় যে আমরা সাধারণ অর্থে শ্রেণীটা কি, ধরো শ্রমিক শ্রেণী কারা? না, যারা শুধু শ্রম দিয়ে যায়। মালিক শ্রেণী কারা? যারা হচ্ছে সকল কিছুর মালিক, সম্পদের মালিক, টাকা পয়সার মালিক। তো তাহলে শ্রেণীটা সেটা কি অর্থে ব্যবহার করি সাধারণ অর্থে? না, আমরা টাকা পয়সার দিক দিয়ে, আমরা অর্থের দিক দিয়ে, বিত্তবান কি বিত্তবান নয় সেই দিক দিয়ে আমরা কিন্তু কি করি না, শ্রেণী এটা আমরা বুঝি সাধারণ অর্থে। আবার ধরো উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কোন শ্রেণীর মানুষ? না উচ্চবিত্ত শ্রেণীর মানুষ। কোন শ্রেণীর মানুষ? মধ্যবিত্ত। কোন শ্রেণীর মানুষ? না নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। তো এটা হচ্ছে শ্রেণী অর্থে প্রয়োগ করা হয় সাধারণ ভিত্তি। আর জাতি, জাতি কোনটা? না একটা সমান, একটা মানে একদল সমান জাতীয় মানুষকে জাতির অন্তর্ভুক্ত করা হয়। কেমন? ওই সংজ্ঞাতে আমি যদিও জাতি ইউজ করছি, যে একটা একই ধ্যান ধারণায় অভ্যস্ত, একই চিন্তা ভাবনায় অভ্যস্ত, একই ক্রিয়াকর্মে অভ্যস্ত একটা মানুষ গোষ্ঠীকে আমরা কি বলি? না জাতি বলি। বোঝা গেল? শ্রেণী, শ্রেণী আর জাতি খুব খুব মানে একেবারে গ্রাউন্ড লেভেলে মোটামুটি পার্থক্যটা হচ্ছে এটাই, যে শ্রেণী অর্থে কি মোটামুটি একটু অর্থের দিকটা, ধন সম্পদের দিকটা দেখা হয়, যে উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী, মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, তাই তো? তো এই অর্থে জাতি কোন অর্থে ব্যবহার করা হয়? না একটা একই ধরনের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা বা ক্রিয়াকাণ্ডে বিশ্বাসী যে জনগোষ্ঠী, তাকে বলা হয় জাতি। তো দেখো শ্রেণী তো আমরা উদাহরণ পেলাম,
কিন্তু জাতির উদাহরণ কি করে পাবো না? জাতি ধরো যদি আমরা পার্থক্য করি শ্রেণী এবং জাতির, তাহলে আরো ক্লিয়ার হবে এবং আমরা সেখানে আলোচনা করছি যে জাতি ধরো যারা একই ধরনের ধ্যান ধারণায় অভ্যস্ত, একই ধরনের চিন্তা ভাবনা, কাজকর্মের দিক থেকেও একই, তাদেরকে একটা জাতির অন্তর্ভুক্ত করা হয়। তো এই যে মনুষ্য, আমরা দেখো এই অর্থে জাতিটা কিন্তু নয়, জাতি প্রজাতি যেটা আমাদের জেনাস স্পেসিস, সেই অর্থে কিন্তু নয়, এটা ভিন্ন অর্থে। মনুষ্য জাতি, হ্যাঁ, মনুষ্য কুল বা মনুষ্য জাতি, সেটা কুল অর্থে, জাতি অর্থে ইউজ করা হয়, পক্ষী কুল, এই ধরনের অর্থ। কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করা হয়। যেমন কি বলবো, যেমন হচ্ছে আমরা দেখবে এরকম বলি না যে দরিদ্র শ্রেণী, সরি দরিদ্র জাতি আমরা বলি না, আমরা বলি দরিদ্র শ্রেণী। আমরা উচ্চ জাতি বলি না, আমরা বলি উচ্চ শ্রেণী, তাই তো? কিন্তু জাতিটা তাহলে কি? জাতি ওই যে বললাম একই ধ্যান ধারণায় অভ্যস্ত। যেমন ধরো যে ওটার ইংলিশটা কি না, জাতির ইংলিশ হচ্ছে যে কাস্ট। একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে কাস্ট। আগে এইভাবে টোটালটা উদাহরণ দিয়ে বুঝায়, তারপরে পার্থক্য আমরা বলবো। যে প্রথমটা হলো ক্লাস, আর একটা হচ্ছে কাস্ট। ক্লাসের কনসেপ্ট যখনই আসবে তখনই জানবে টাকা পয়সার, অর্থ সম্পদের প্রসঙ্গ আসবে। আর কাস্টের প্রসঙ্গ যখন আসবে তখন কিন্তু যে এক ধরনের, এখন সমাজ পরিবর্তন হচ্ছে, সমাজ আদিম সমাজ, হ্যাঁ, আদিম সমাজ বা প্রাচীন সমাজ, সেই প্রসঙ্গেই এটা বলা হচ্ছে। তখন এই যে ব্যাপারগুলো উঠে আসছিল, এই যে চিন্তা ভাবনা, এটা কিন্তু আমাদের এই একেবারে বর্তমান আধুনিক সমাজ সম্পর্কে কিন্তু নয়। যদিও ওই সমাজের কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু কিছু ধারা এখনো কিন্তু আমাদের সমাজে চলে আসছে, আমাদের সমাজে প্রচলিত। তো তাহলে ক্লাস কি? ক্লাস বললাম অর্থ সম্পদের ভিত্তিতে, যে উচ্চ নিচ, হ্যাঁ, যার বেশি অর্থ সে উচ্চ শ্রেণী, হ্যাঁ, যার কম অর্থ সে নিম্ন শ্রেণী, হ্যাঁ, যার মিডিয়াম সে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। তো এরপর হচ্ছে যে আমরা জাতিতে আসছি। জাতি হচ্ছে কাস্ট। দেখো বর্তমান ক্ষেত্রেও আমাদের কিন্তু কাস্ট যে সিস্টেম, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে চালু আছে। তো সারা পৃথিবীতে সব জায়গায় কিন্তু চালু নেই, কিন্তু ভারতবর্ষে এখনো চালু আছে। সেটা কিন্তু কি অর্থে চালু করা হয়েছে? একেবারে সাধারণ, এখন, হ্যাঁ, এখন অনেকে এখন ওই কাস্টের কনসেপ্টটা অনেকে তুলে দিতে চাইছে। তার কারণ হচ্ছে কি না, সমাজ সভ্য হচ্ছে, সমাজ এগিয়ে চলছে, তাহলে এই সমাজের মধ্যে তাহলে আর মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে বিভাজন, সেটা মেনে নিতে চাইছে না। তো এই এই মানে বর্তমান প্রেক্ষিতে পুরোটা না ধরে একটু যদি আমরা পিছিয়ে যাই, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। যে আমাদের দেখবে যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এটা হচ্ছে ক্লাস নয়, এটা হচ্ছে কাস্ট। দেখবে আমাদের এখনো চালু আছে। তো এটা কিন্তু শুরু হয়েছিল কখন থেকে? রিজার্ভেশন না আমাদের স্বাধীনতার আগে, আগে প্রবল ছিল, স্বাধীনতার আগে প্রবল ছিল, কিন্তু এরকম রিজার্ভেশন সিস্টেমটা ছিল না, তাই তো? আমাদের রিজার্ভেশন সিস্টেমটা ছিল না স্বাধীনতার পূর্বে। তো কিন্তু আমাদের মধ্যে, আমাদের যে সমাজে যে জাতিগত ভেদাভেদ, এটা কিন্তু ছিল, যে ও নিম্ন জাতি, এ উচ্চ জাতি। জাতিতে কিন্তু অর্থের ব্যাপারটা অনেক ক্ষেত্রেই কিন্তু মূল ব্যাপার নয়। জাতিতে সমাজের কার স্থান উচ্চ, কার স্থান নিম্ন, সমাজে তোমার কে আধিপত্য বিস্তার করবে, কে কার কথা শুনে চলতে হবে, কারা কার কথা মেনে চলবে, তারা যা বলবে তারা তাই শুনবে, এই ভিত্তিতে একটা শ্রেণী, একটা, আমিও শ্রেণী বলে ফেলছি, একটা জাতি, তারা কি, দেখো প্রাচীনকাল ধরে তাদেরকে বাধ্য করাও হয়েছে, এটাও বলা যায় যে উঠতে দেওয়া হয়নি একটা জাতিকে। আর একটা জাতি কিন্তু সবার উপর কি বলবো ক্ষমতা বিস্তার করে এসেছে।
তো এই দিক থেকে আমাদের জাতি আর শ্রেণীর পার্থক্য। তাহলে শ্রেণী কোনটা? শ্রেণীতে তুমি ধরো আজকে টাকা পয়সা নেই, চাকরি টাকরি পেলে, টাকা পয়সা হলে আবার হ্যাঁ শ্রেণী চেঞ্জ হয়ে গেল, কিন্তু জাতির ক্ষেত্রে জাতি চেঞ্জ হবে না, জাতি একই থাকবে, জাতির মধ্যে এই এটা হয় না, এই কি বলে যে জাতি চেঞ্জ হওয়া, সেটা কিন্তু হয় না। এখন যদিও করছে 2 নম্বরই করে অনেকেই, ধরো চাকরি পাওয়ার জন্য অনেকে জেনারেল এসসি করাচ্ছে, আবার দেখলাম সেদিন ব্যানার্জি, হ্যাঁ অধিকারীও আছে, আমাদের পরিচিত লোক আছে অধিকারী, সে এসসি হয়েছে, চাকরিও পেয়েছে। তো এরকম হচ্ছে, কিন্তু সেটা অন্য জিনিস। সে কিন্তু দেখবে হয়তো চাকরি পাওয়ার জন্য সে হয়তো এসসি হচ্ছে, এসটি হচ্ছে, কিন্তু সবারই তো নিজস্ব একটা কালচার আছে, সেটা কিন্তু সে মানবে না। তো আমি যেটা বলতে চাইছি যে শ্রেণীর কনসেপ্টটা অর্থ, ধন সম্পদ আর হচ্ছে তোমার কি বলবো সম্পত্তির ভিত্তিতে, যে যার বেশি আছে সেটা তারা হচ্ছে উচ্চ শ্রেণী। দেখবে অনেকে বলে আমরা জমিদার বংশের লোক, তাই তো? মানেটা কি? তিনি বোঝাচ্ছেন যে আমাদের ধন সম্পদ প্রচুর ছিল বা এখনো আছে, আমরা কিন্তু সমাজে অনেক উচ্চ। আর জাতির কনসেপ্টটা হচ্ছে যে সমাজের মধ্যে স্থান, সমাজের তিনি কি প্রভু নাকি তিনি দাস? এটা কিন্তু অনেক দিন থেকে, এটা দুদিনের নয়, এটা একবারে প্রাচীন অনেক কাল থেকেই এটা চলে আসছে। তো যাই হোক, শ্রেণী ও জাতির, এরপর আমরা যদি পার্থক্য দেখি দুটোর মধ্যে, তাহলে আরো আমাদের কি বলবো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমাদের দেখবে দৈনন্দিন জীবনে আমরা সবাই কিন্তু এই শ্রেণী জাতি কনসেপ্ট গুলিয়ে ফেলি, স্বাভাবিক। দেখো সামাজিক শ্রেণী হচ্ছে সচল, কিন্তু জাতি সাধারণত নিশ্চল। কেন না? শ্রেণীতে ওই যে বললাম যে যার টাকা পয়সা কি করলো, বা যাই হোক, সে অর্থের মালিক হলো, ধন সম্পদের মালিক হলো, সে তার কিন্তু শ্রেণী যে উচ্চবিত্ত তিনি হয়ে গেলেন, বা মধ্যবিত্ত হয়ে গেলেন নিম্নবিত্ত থেকে। কিন্তু জাতির ক্ষেত্রে না, জাতিটা কিন্তু সেম থাকবে। তো এই প্রসঙ্গে যে ধরো অ্যাকচুয়ালি আমাদের যে জাতিগত বিভাগটা আমাদের হয়েছিল, সেটা তো আমাদের বৈদিক কাল থেকেই। অ্যাকচুয়ালি জাতিগত বিভাগটা হয়েছিল যে গুণ এবং কর্মের ভিত্তিতে বিভাগ, যে একটা শ্রেণী তারা যজন যাজন করবে, যারা নিজের বাড়িতে পূজা অর্চনা, অপরের বাড়িতে পূজা অর্চনা, যারা বেদপাঠ করবে, যারা বেদের জ্ঞান অপরকে প্রদান করবে, তারা হচ্ছে ব্রাহ্মণ। দ্বিতীয় হচ্ছে ক্ষত্রিয়, যে তারা আমাদের একটা দেশ বা সমাজ যাই বলি না কেন, একটা রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যেমন ব্রাহ্মণের দরকার, সেরকম দরকার কি আরো বেশি করে ক্ষত্রিয়ের দরকার, যারা দেশটাকে পরিচালনা মানে অ্যাকচুয়ালি রক্ষা করবে বহিঃশত্রুর আক্রমণ থেকে। যেমন আজকালকার দিনে পুলিশ প্রশাসন ব্যবস্থা, আর্মি, বিএসএফ, এরা কিন্তু জাত ক্ষত্রিয়। সে বর্তমান সমাজ ব্যবস্থায় যদি ধরি, তাহলে কিন্তু যারা পড়াশোনা করে শিক্ষা দীক্ষার লাইনে তারা ব্রাহ্মণ, যারা দেশ রক্ষা অর্থাৎ পুলিশ, অর্থাৎ আর্মি, বিএসএফ, তারা হচ্ছে কি, তারা ফোর্স লাইনে আর কি, তারা ক্ষত্রিয়। যারা ব্যবসা বাণিজ্য ব্যবসায়ী, তারা কি বৈশ্য। আর যারা ধরো সব দিক থেকে কোনোটাই করার ক্ষমতা নেই বা পারেনি, তারা হচ্ছে শূদ্র। তো এই দিক থেকে এটা যদি প্রাচীন ভারতের যে সমাজ ব্যবস্থা ধরি, সেখানে কিন্তু ছিল গুণ এবং কর্মের ভিত্তিতে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা বংশ পরম্পরায় করা হয়। কেননা একজন ব্রাহ্মণ চাইবে না যে আমার ছেলে শূদ্র হয়ে যাক। আমরা বর্তমান কালে অনেক দেখি জাতিতে ব্রাহ্মণ, টাইটেল মুখার্জি চ্যাটার্জি, কিন্তু সেই ছেলে বা মেয়ের দেখেছো বা দেখবে যে কোনো কিছু করার ক্ষমতা নেই, পড়াশোনাতেও পারে না, ব্যবসা বাণিজ্যও কিছু পারে না। তাহলে তাদেরকে কি বলবো? তাহলে অ্যাকচুয়ালি তারা শূদ্র, গুণ এবং কর্মের ভিত্তিতে। আবার দেখবে এখনকার দিনে এরকম দেখবে প্রচুর পণ্ডিত, তাহলে কি তারা কিন্তু ব্রাহ্মণ নয়, তাহলে কি তারা গুণ এবং কর্মের ভিত্তিতে তারা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণ। তো আবার কি ব্যবসা বাণিজ্য, তারা কিন্তু বৈশ্য নয় জাতিগত ভাবে,
জাতিগতভাবে তারা শূদ্র বা জাতিগতভাবে তারা ক্ষত্রিয়, জাতিগতভাবে তারা ব্রাহ্মণ, কিন্তু তারা ব্যবসা বাণিজ্যতে প্রচন্ড আগ্রহী এবং প্রচন্ড উন্নতি করছে এবং করেছে। তাহলে কি তারা অ্যাকচুয়ালি বৈশ্য। আর যারা হচ্ছে কোনো কিছুই করতে পারেনি তারা হচ্ছে শূদ্র। তো এই হচ্ছে কনসেপ্ট আমাদের, আর কিছুই নয়। তাহলে শ্রেণীটা হচ্ছে অর্থগত দিক দিয়ে, জাতি হচ্ছে কি সমাজের দিক দিয়ে। তো দ্বিতীয় নাম্বার পার্থক্য যদি আরেকটু বলি, হ্যাঁ এই প্রসঙ্গে একটা মত বলি যে একজন কি বল সমাজ দার্শনিক, তো সোশ্যাল ফিলোসফার, তো তিনি হিলার বলছেন যে সামাজিক শ্রেণী হলো এমন এক ব্যবস্থা যেখানে উঁচু নিচ স্তর বিভাগ থাকে, যেখানে মানুষ নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে উন্নীত হতে পারে। এই উন্নীতকরণের পদ রুদ্ধ হলে সামাজিক শ্রেণী পরিবর্তে তা হলো জাতিভেদ। বোঝা গেল জাতিভেদ আর শ্রেণীভেদ। তো জাতিভেদ মানে কি অর্থের দিক দিয়ে, যে তুমি টাকা পয়সা রোজগার করলে তোমার ব্যবসা হলো বা তোমার অন্য চাকরি হলো বা অন্য কিছু, তুমি প্রচুর টাকার মালিক হলে তখন তোমার শ্রেণী উঁচু দিকে যাবে। কিন্তু জাতির ক্ষেত্রে সেটা সম্ভব নয়, জাতিভেদ প্রথার ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব নয়। জাতিভেদ প্রথার ক্ষেত্রে বর্তমান যে সমাজ ব্যবস্থা, জাতিভেদ প্রথার ক্ষেত্রে কিন্তু সেই সেম। তো যাই হোক, দ্বিতীয়ত শ্রেণী এবং জাতির মধ্যে পার্থক্য কি না, জাতির ক্ষেত্রে স্বজাতি বিবাহ শাস্ত্রসম্মত। যেমন উঁচু জাতি নিচু জাতির বিবাহ তোমার শাস্ত্র নিষিদ্ধ। এটা যেহেতু আমাদের বৈদিক যে ব্যবস্থা সেটাকে অনুসরণ করে মোটামুটি এখনকার দিনেও শহরাঞ্চলে এই ব্যাপারটা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। কিছু কিছু আছে যে আমাদের বিবাহটা স্বজাতি হলে ভালো হয়। অনেক ফ্যামিলিও আছে এখন মানতে চায় না, যে হয়তো ছেলে মেয়ে দেখেছে নিজেদেরকে পছন্দ করেছে কিন্তু দুজনের জাতিগতভাবে তারা ভিন্ন। কেউ হয়তো ব্রাহ্মণ, কেউ হয়তো শূদ্র, কেউ হয়তো ক্ষত্রিয়, কেউ হয়তো বৈশ্য। এর ফলে দেখবে অনেক সমস্যা দেখা যায়, গ্রামাঞ্চলে তো প্রচুর দেখা যায়। তো এই জন্যই যে জাতির ক্ষেত্রে কিন্তু স্বজাতি বিবাহ শাস্ত্রসম্মত, কিন্তু মানে বিরুদ্ধ জাতির সঙ্গে বা অন্য জাতির সঙ্গে বিবাহ শাস্ত্র বিরুদ্ধ। তো শাস্ত্র যে বিধান, যে বেদের বিধান, যে স্বজাতির মধ্যেই বিবাহ করা উচিত, সেই বিধানই আছে। আর কি বলে সামাজিক শ্রেণীর ক্ষেত্রে এমন কোনো শাস্ত্রীয় বিধান নেই। সামাজিক শ্রেণীর ক্ষেত্রে এরকম কোনো কিন্তু শাস্ত্রীয় বিধান নেই যে আমাদের স্বজাতি হতে হবে বা স্বজাতি মানে শাস্ত্র বিরুদ্ধ যদি আমরা অন্য জাতিতে অন্য শ্রেণীতে স্বশ্রেণীতে বিবাহটা এটা শাস্ত্রসম্মত বা অন্য শ্রেণীতে বিবাহ শাস্ত্র বিরুদ্ধ, এরকম কোনো শাস্ত্রীয় বিধিবিধান বা ব্যবস্থাপনা নেই, কিন্তু সেটা জাতির মধ্যে আছে। এরপর তৃতীয়ত, যে জাতিভেদ প্রথার কি শাস্ত্রীয় একটা ব্যাখ্যা আছে, কিন্তু সামাজিক শ্রেণীভেদের ক্ষেত্রে কি কেবল ঐতিহাসিক ব্যাখ্যাই আছে দেওয়া সম্ভব। যে জাতিভেদের ক্ষেত্রে একটা শাস্ত্রীয় ব্যাখ্যা আছে যে স্বজাতি বিবাহ এটাই শাস্ত্র সম্মত, ভিন্ন জাতিতে বিবাহাদি এটা শাস্ত্র নিষিদ্ধ। কিন্তু শ্রেণীর ক্ষেত্রে এটা কিন্তু এরকম কোনো শাস্ত্রীয় বিধান নেই, একটা ঐতিহাসিক এটা কি বলবো ব্যাখ্যা এর মধ্যে আছে। এর কোনো শাস্ত্রীয় বিধি বা শাস্ত্রীয় পরম্পরা, শাস্ত্রীয় বিধান কিছু নেই। বোঝা গেল? তাহলে মোটামুটি সামাজিক শ্রেণী এবং সামাজিক জাতির মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। এরপর আর দুটো যে জিনিস আছে সেটা হচ্ছে ক্লাস অ্যাটিটিউড এবং ক্লাস কনসাসনেস। তো এই যে সামাজিক শ্রেণী এবং শ্রেণী মনোভাব একটা টপিক আমি দেখো দিয়েছি। তো সামাজিক শ্রেণী বলতে কি বোঝায়, তাহলে আমরা এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, তো সেটা মোটামুটি 3-4টে আমি দিয়েছি। যে সামাজিক শ্রেণী বলতে বোঝায় এমন এক মানব গোষ্ঠী, কেমন যা তাদের আচার ব্যবহার ইত্যাদি বহিরাবরণের জন্য অন্যান্য গোষ্ঠী থেকে স্বতন্ত্র রূপে থাকে।
আর যা অপরাপর গোষ্ঠী সম্পর্কে উচ্চমানতা ও নিম্নমানতা মনোভাব পোষণ করে, আর যেখানে গোষ্ঠী মর্যাদা সমাজ কর্তৃক স্বীকৃত হয়। তো এই যে মোটামুটি যে কি বলবো সামাজিক শ্রেণী, সেখানে কি ধরো উচ্চবিত্ত, ধরো মধ্যবিত্ত, এরকম প্রায়শই দেখবে থাকে। বিএটি এর ক্ষেত্রেও হয় বা অনেক অন্যান্য ক্ষেত্রে হয়, বন্ধুত্বর ক্ষেত্রেও অনেক সময় হয়ে যায়। দেখবে হয়তো অনেক উচ্চ শ্রেণীর সে আর বন্ধু জাস্ট, হ্যাঁ, তো সেই ক্ষেত্রেও দেখবে প্রবলেম হয় যে অনেক মানে হয়তো উচ্চবিত্ত যে ছেলে বা মেয়ে, তার যে বন্ধু, সে হয়তো যখন শোনে যে এরকম নিম্নবিত্ত সেরকম কষ্ট করে চালায়, এই হয়, তখন দেখবে অনেক সময় নাক ছিটকায়, এরকমও হয়। আবার এরকমও হয় নিম্নবিত্তের লোক, ধরো এরকম হয়েছে যে নিম্নবিত্তের ছেলে, খুব নিম্নবিত্ত, কোন একটা মেয়েকে পছন্দ করেছে খুবই উচ্চবিত্ত, তখন দেখবে সেও কিন্তু বোধ করে কিছুটা, আর সঙ্গে তার ফ্যামিলিও কিন্তু বোধ করে যে আমাদের সঙ্গে এত এরকম একটা বাড়ির মেয়ে মানাবে না বা ছেলে মানাবে না। দেখবে এগুলো আমাদের প্রায়শ দৈনন্দিন জীবনে ঘটে। তো এই ব্যাপারটা বলতে চাওয়া হয়েছে। গিন্সবার্গ একটা কথা বলছে সামাজিক শ্রেণী প্রসঙ্গে, যে সামাজিক শ্রেণী বলতে বোঝায় সম্প্রদায়ের বিশেষ কোনো অংশকে বা জনগোষ্ঠীকে যারা সমতার ভিত্তিতে পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং সমাজ স্বীকৃত উঁচু নিচু মানদণ্ডের দ্বারা এক জনগোষ্ঠী অপর জনগোষ্ঠী থেকে ভিন্ন হয়ে থাকে। সেই আজ ঘুরে ফিরে একই কথা। তো যাই হোক, যেটা এখানে যে শ্রেণী মনোভাব, ক্লাস অ্যাটিটিউড, এই প্রসঙ্গে আলোচনা করছি এবং সেই প্রসঙ্গে আমরা যে সামাজিক শ্রেণী সেটাকে আরেকটু এখানে বলা হয়েছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনোভাবটা মূলত কি, যে আমরা সবাই এক শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী মনোভাব, অ্যাটিটিউড। আমরা এক শ্রেণী, আমরা উচ্চবিত্ত, আমাদের এরকম অ্যাটিটিউড হবে, আমাদের বিবাহাদিতে এরকম ভাবে পার্টি হবে, আমাদের এইভাবে কোনো কিছু অনুষ্ঠান হলে এইভাবে চলে। দেখবে যে কোনো উচ্চবিত্ত তাদের একটা অন্য ধরনের আয়োজন। কদিন আগে আম্বানির ছেলে বিয়ে হলো, 1700 কোটি টাকা খরচ হয়েছে তার বিয়েতে, সামান্য অল্প টাকা। তো বুঝতেই পারছো তাদের আয়োজন আড়ম্বর। আর একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে যে কোনো অনুষ্ঠান, বিবাহাদি, অন্নপ্রাশনাদি ইত্যাদি, শ্রাদ্ধ থেকে শুরু করে সবকিছু, তো সেগুলো কেমন হয়। আরেকটা নিম্নবিত্ত, ধরো খুব কষ্ট করে সংসার চলে, 200-300 টাকা মাইনে, তাদের কিভাবে হবে। প্রত্যেকটার দেখবে প্রত্যেকের একটা করে শ্রেণী মনোভাব থাকে, তারা জাতিগত ভাবে যাই হোক। দেখবে একটা পাড়া এরকমও হয় যে একটা পাড়া সবাই কিন্তু দারিদ্র সীমার নিচে, কেউ আছে ব্রাহ্মণ, কেউ জাতিগত ভাবে, কেউ হয়তো ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র আছে, কিন্তু সবার একটা শ্রেণীগত ভাবে মনোভাব একটা থাকে যে আমরা সবাই গরিব মানুষ, আমরা এরকম কি করে পারবো, এরকম আমাদের পক্ষে সম্ভব কি করে। দেখবে এই ধরনের কথা প্রশ্ন উঠে আসে। তো যাদের গ্রামের দিকে বাড়ি, তারা আশেপাশে একটু চোখ খেয়াল করলে দেখতে পাবে। আবার দেখবে বিশেষ করে যারা ধরো গ্রাম থেকে শহরে এসেছো, একদম প্রপার ধরো কলকাতার, কিছু বনেদি ফ্যামিলির সঙ্গে মিশে দেখবে তাদের কথাবার্তা, তাদের আবভাব, তাদের একটু অন্য টাইপের। অনেকে আছে ডাইরেক্ট অবজ্ঞা করে, এরকমও দেখেছি মানুষজন। তো তাদের কি একটা ক্লাস অ্যাটিটিউড আছে, তারা বন্ধুত্বও করবে সেই ক্লাসের সঙ্গে। তো এটা হচ্ছে শ্রেণী মনোভাব। আর ওই যে বললাম নিম্নবিত্ত, প্রত্যেক মানুষ সবাই জানে যে আমরা গরিব, আমাদের টাকা পয়সা কম, আমরা বাবু অত বেশি কিছু করতে পারবো না। দেখবে যে কোনো অনুষ্ঠান বলো, আচার বলো, হ্যাঁ একদম, কিন্তু তার মধ্যে আন্তরিকতা থাকে অনেক কিছু, এটাও কিন্তু ক্লাস অ্যাটিটিউড। একইভাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলি, সেখানেও কিন্তু একটা ক্লাস অ্যাটিটিউড থাকে, সবাই বলবে আমরা মধ্যবিত্ত, আমাদের এটাই করা উচিত, আমাদের এইভাবে জীবনযাপন করা উচিত। এই যে এটা কিন্তু ক্লাস অ্যাটিটিউড। তো যাই হোক, আমরা সেখানে যাব। তো তার আগে একটা কথা, ম্যাকাইভার এবং পেজ, আর সব থেকে আরেকটা জিনিস বলে দিই, এই সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিতে সব থেকে বেশি গুরুত্ব দেবে ম্যাকাইভার এবং পেজকে। দেখবে এর থেকে কোটেশনও পেয়ে যেতে পারো।
কেননা বেশিরভাগ মানে এতে মানে এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক একটা, যে বেশিরভাগ কোশ্চেন পত্র করে কিন্তু কলকাতার দিকের লোকেরা, কলকাতা কেন্দ্রিক, কলকাতা ঘেঁষা। আর কলকাতা ইউনিভার্সিটির সিলেবাসে, গ্র্যাজুয়েশনের সিলেবাসে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিতে কিন্তু ম্যাকাইভার এন্ড পেজের বইটা কিন্তু পাঠ্য থাকে। তাই যে কোনো প্রত্যেকটা টপিকের ম্যাকাইভার এন্ড পেজের সংজ্ঞাগুলো মোটামুটি একটা মনে রেখে যাবে, যেন বুঝতে পারো যে এটা কার সংজ্ঞা। আর এর সঙ্গে তোমার গিডিংস, কুলে, এদের যেগুলো পারিপার্শ্বিক আছে, কিন্তু এইটা বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, ম্যাকাইভার পেজ কি বলছেন, যে সামাজিক শ্রেণী বলতে বোঝায় সম্প্রদায়ের এমন এক খণ্ডাংশ যা মর্যাদা অনুসারে অন্যান্য অংশ থেকে স্বতন্ত্র। মানে কি, উচ্চবিত্ত তাদের মর্যাদা অন্য ধরনের, তাই তো? নিম্নবিত্ত তাদের মর্যাদা এক ধরনের, মধ্যবিত্ত তাদের মর্যাদা এক ধরনের। এরপর দেখো, সামাজিক শ্রেণী প্রথমত মর্যাদা অনুসারে উঁচু নিচু ভাবে অবস্থান করে, এটা তো আমরা আগে বারবার দেখেছি। দ্বিতীয়ত, শ্রেণী মর্যাদা সমাজ স্বীকৃত হয় এবং শ্রেণী সদস্যরা ওই মর্যাদা সম্পর্কে সচেতন থাকে। যেটা বলছিলাম যে প্রত্যেকেই, কে কোন শ্রেণীর মানুষ, তাদের কিন্তু সেই বোধটা থাকে যে আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমরা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, আমরা উচ্চবিত্ত শ্রেণীর মানুষ। তো একটা শপিং মলে গেলেই বুঝতে পারবে, দেখবে কেউ কেউ শপিং করছে একটা ট্রলি নিয়ে, দাম টাম দেখছে না, এটা পছন্দ রেখে দাও, এটা পছন্দ রেখে দাও, এটা পছন্দ রেখে দাও। আরেকটা শ্রেণী শপিং করছে, কত দাম আছে, এটার কত অফার আছে, এটা ক্যালকুলেশন করে এটা এত টাকার মধ্যে হবে, তাই তো? দেখবে এটা আছে। এরপর দেখো, দ্বিতীয়ত, শ্রেণী মর্যাদা সমাজ স্বীকৃত হয় এবং শ্রেণী সদস্যরা ওই মর্যাদা সম্পর্কে সচেতন থাকে, এটা তো বললাম। আর কি, তৃতীয়ত, সামাজিক শ্রেণীর সাংগঠনিক স্থায়িত্ব থাকে, সামাজিক শ্রেণীর সাংগঠনিক স্থায়িত্ব থাকে। সাংগঠনিক স্থায়িত্ব বলতে এখানে ধরো এই যেমন পলিটিক্যালি সংগঠন সেরকম নয়, একটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমরা উচ্চ শ্রেণীর, আমরা মধ্যবিত্ত, আমরা নিম্নবিত্ত, এই হিসাবে। তো যাই হোক না কেন, যে তাহলে মোটামুটি ভাবে আমরা বুঝলাম যে সামাজিক শ্রেণী আমরা বলতে কি বুঝছি। এরপর আমার যেটা বক্তব্য, যে যে ক্লাস অ্যাটিটিউডের মূল কথা, সেখানে আর কিছু কি আছে? তো শ্রেণী সমতা মনোভাব অথবা উচ্চ মানতা বা নিম্ন মানতা মনোভাব, এটা কি শ্রেণী সমতা মনোভাব বা ক্লাস অ্যাটিটিউড মনোভাব, আমরা কোন শ্রেণীতে আছি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস অ্যাটিটিউড। তো এটা দুই ভাবে প্রকাশ পেতে পারে, এই শ্রেণী মনোভাব বা শ্রেণী যে উচ্চ মানতা বা নিম্ন মানতা ভাব, সেটা বাহ্যিক আচার আচরণের মাধ্যমে একটা প্রকাশ পেতে পারে বা বহিরাবরণের মাধ্যমে, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রেণী চেতনার মাধ্যমে, তাই তো? তো দুটো দিক দিয়ে শ্রেণী সমতা মনোভাব প্রকাশ পেতে পারে, একটা হচ্ছে কি বাহ্যিক আচার আচরণের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি যে অভ্যন্তরীণ শ্রেণী চেতনার মাধ্যমে। এই দ্বিতীয়টা নিয়ে আরেকটা টপিক। তো একটা হচ্ছে বহিরাবরণ, খুব সাধারণ মানে এটা কিন্তু সব ক্ষেত্রে যে বহিরাবরণ দেখে বোঝা যায় সেটা কিন্তু নয়। তো অনেক ক্ষেত্রেই দেখতে হবে হয়তো আবভাব অনেক কিছুই, কিন্তু আসলে কিছুই নয়, এরকমও পাবে। কি বলছি বুঝতে পেরেছো? তো আরেকটা হচ্ছে যেটা জেনুইন সেটাই দেখায়, অনেকে আছে। তো মোটামুটি ভাবে বহিরাবরণ দেখে মোটামুটি ভাবে বোঝা যায় যে মোটামুটি শ্রেণী কেমন, কোন শ্রেণীর। আর অভ্যন্তরীণ শ্রেণী চেতনা, একটা শ্রেণী চেতনাও থাকে প্রত্যেকটা, এটা তো আগেই বলা হয়েছে যে প্রত্যেকের মধ্যে একটা শ্রেণী চেতনা থাকে, যে আমরা এই শ্রেণীর লোক, তাই তো? আমরা উচ্চবিত্ত বা আমরা নিম্নবিত্ত, এরকম। এরপর যেটা হলো যে তাহলে শ্রেণী মনোভাব এবং শ্রেণী চেতনা, ক্লাস অ্যাটিটিউড এবং ক্লাস কনসাসনেস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? যে শ্রেণী মনোভাব বা শ্রেণী চেতনা,
বা নয়, শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনা এটা কি? একটা হচ্ছে ক্লাস অ্যাটিটিউড, একটা ক্লাস কনসাসনেস। একটা হচ্ছে কি অ্যাটিটিউড, একটা হচ্ছে কি বহিরাবরণ, আরেকটা কি কনসাসনেস, সেটা হচ্ছে তার কি বলবো অভ্যন্তরীণ চেতনা। বোঝা গেছে? একটা হচ্ছে বহিরাবরণ, একটা হচ্ছে অভ্যন্তরীণ যে চেতনা, অভ্যন্তরীণ যে সচেতনতা। এটা হচ্ছে এই দুটোর মূল পার্থক্য, তাই তো? তাহলে আমি খুব ছোট করে দেখো ওখানে দেওয়া আছে। তো শ্রেণী মনোভাব তাহলে পার্টিকুলারলি আমরা কাকে বলবো, আর শ্রেণী চেতনা তাহলে কাকে বলবো? তো গিন্সবার্গ শ্রেণী স্বাতন্ত্র্যবোধের মূলে 3 প্রকার শ্রেণী মনোভাবের উল্লেখ করেছেন। একটা কি একই শ্রেণীর সদস্যদের মধ্যে সমতাবোধ, উচ্চ শ্রেণীর সদস্যদের কাছে হীনতাবোধ, নিম্ন শ্রেণীর সদস্যদের কাছে অহংকার বোধ। মূলত দেখো 3টে শ্রেণী মনোভাব। মানে কি যে আমরা সবাই সমান, এক মানে সমস্ত শ্রেণী যেটা একই শ্রেণী সদস্যদের কাছে কি সমতাবোধ, আমরা এক, আর উচ্চ সদস্যদের কাছে হীনতাবোধ, আর নিম্ন শ্রেণীর সদস্যদের কাছে অহংকার বোধ। এই হলো মূল, এটা হচ্ছে শ্রেণী মনোভাব। এরপর কি শ্রেণী চেতনা? তাহলে কি না, আমরা সকলে এক বিশেষ মর্যাদা সম্পন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত, এই চেতনাই হচ্ছে শ্রেণী চেতনা। আমরা সবাই একটা বিশেষ মর্যাদা সম্পন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত, এমন চেতনাই হচ্ছে শ্রেণী চেতনা। তো এই শ্রেণী চেতনার উন্মেষ না হলে সামাজিক শ্রেণীর উদ্ভব হয় না। শ্রেণী সদস্যদের সমতা মনোভাব এবং শ্রেণীগত মূল্যবোধ থেকেই শ্রেণী চেতনার উৎপত্তি হয়ে থাকে। তো তাহলে শ্রেণী মনোভাব কোনটা? যে আমরা সবাই এক, আমরা উচ্চ শ্রেণীর সদস্যতা থেকে আমরা ধরো মধ্যবিত্ত, উচ্চ শ্রেণীর থেকে আমরা হীন, আর নিম্ন শ্রেণীর থেকে আমরা উচ্চ, এই যে বোধ, এটাই হচ্ছে মনোভাব। আর শ্রেণী চেতনা কোনটা? যে আমরা একই একটা বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত, এইটা হচ্ছে আমরা সবাই এক এবং আমরা বিশেষ মর্যাদা সম্পন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত, এটাই হচ্ছে শ্রেণী চেতনা, তাই তো? তো শ্রেণী মনোভাব এবং শ্রেণী চেতনা। এরপর দেখো শ্রেণী চেতনার, এটা মার্ক্সীয় যে পরের যে টপিক আছে মার্ক্সের যে তোমার শ্রেণী সংগ্রাম, তো মার্ক্সীয় যে কনসেপ্ট অফ ক্লাস, ওইটাতে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি শ্রেণী চেতনার উন্মেষ না ঘটলে কোনো কিছুরই পরিবর্তন সম্ভব নয়। যখন প্রকৃত হবে সবাই বুঝবে যে কে আমরা কোন শ্রেণী, যেমন এখন মার্ক্সের ক্ষেত্রে কি যে শ্রমিক শ্রেণীরা যখন বুঝবে আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, আমরা আসলে বঞ্চিত, আসলে পুরো মুনাফাটাই খাচ্ছে মালিক শ্রেণী, তখনই তারা ইউনাইটেড হবে, এবং তখনই কি হতে পারে, এর পরিণতি কিন্তু সেই বিপ্লব, এবং যার ফলে কিন্তু কমিউনিজম, যে সব মালিক শ্রমিকের কোনো মানে কি বলবো বিভেদ থাকবে না, সেখানে সব মানুষ হবে সমান। তো সেটা বলবো আমরা পরেরটাতে। এরপর আর দুটো বিষয়, যে শ্রেণী চেতনার উৎপত্তি সম্পর্কে গিন্সবার্গ কি করেছেন, 3টে শর্ত বলেছেন। একটা শর্ত কি না, শ্রেণীর অন্তর্গত মানুষের মধ্যে সমরূপ আচরণ, সম মনোভাব ও মূল্যবোধ থেকেই শ্রেণী চেতনার উদ্ভব হয়। নিজ শ্রেণী সম্পর্কে মর্যাদাবোধের উন্মেষ হলে প্রত্যেক শ্রেণীর অন্তর্গত মানুষ নিজ শ্রেণীর ব্যক্তিবর্গের সঙ্গে ঐক্যবোধ ও ভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গের সঙ্গে স্বাতন্ত্র্যবোধ অনুভব করে। গিন্সবার্গ আরো বলেন যে সমাজে শ্রেণী চলাচল সহজসাধ্য সেখানে শ্রেণী চেতনা অপেক্ষাকৃতভাবে দুর্বল হয়। যে সমাজে শ্রেণী চলাচল সম্ভব নয়, যেমন ভারতীয় বর্ণভেদ বা জাতিভেদের ক্ষেত্রে, সেখানে শ্রেণী চেতনা এক অভ্যাসগত মনোভাবে পরিণত হয়। শ্রেণী চলাচল মানে কি, এক শ্রেণীর সঙ্গে অপর শ্রেণীর যে শ্রেণী চলাচল, মানে এখানে কিন্তু বর্ণভেদ বা জাতিভেদের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাকচুয়ালি জাতির কথাটা চলে আসছে, সেই কনসেপ্টে এখানে শ্রেণীর কথাটা বলা হচ্ছে। এখানে যেহেতু কি প্রথম থেকে ওই যে বলা হয়েছে শাস্ত্র নিষিদ্ধ, এখানে কিন্তু শ্রেণী চেতনার উন্মেষ তোমার মানে যেখানে শ্রেণী চলাচল সম্ভব নয়, সেখানে কি হয়, শ্রেণী চেতনার উন্মেষটা সেটা হতে দেরি হয়, কেননা এখানে সবাই কিন্তু এক একটা অভ্যাসে পরিণত হয়ে যায় প্রত্যেকে, যে আমরা এই শ্রেণী অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত
প্রতিদ্বন্দ্বিতা ও বিরোধ, যদি দুটো শ্রেণীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বিরোধ ঘটে সেই ক্ষেত্রে কিন্তু শ্রেণী চেতনার উন্মেষ কি হয়, উন্মেষ ঘটতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয় বিরোধের ফলে। আর বিরোধ যদি না থাকে তাহলে তো শ্রেণী চেতনা ঘটবে না। মালিক শ্রেণী, ওই যে মার্কস দেখিয়েছেন, মালিক শ্রেণী আদিম সাম্যবাদী সমাজ থেকে বর্তমান মালিক শ্রেণীর যে দ্বন্দ্ব, রাজা প্রজার যে দ্বন্দ্ব, সামন্ত প্রভু এবং প্রজাদের মধ্যে যে দ্বন্দ্ব, আমাদের গোষ্ঠীর যে প্রধান এবং দাস তাদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো যদি না হতো তাহলে কিন্তু শ্রেণী চেতনার উন্মেষ কখনোই ঘটতো না। দ্বন্দ্বের ফলেই কিন্তু আমাদের শ্রেণী চেতনার উৎপত্তি। তৃতীয়ত, এইরকম অভিজ্ঞতা ও মূল্যবোধ থেকে শ্রেণীভুক্ত সকল মানুষের মধ্যে সমরূপ ঐতিহ্য গড়ে ওঠে এবং ওই ঐতিহ্য শ্রেণী চেতনাকে ক্রমশই দৃঢ় করে। এরকম যে অভিজ্ঞতা মূল্যবোধ, অর্থাৎ এই ধরনের উচ্চ নিচ ভেদাভেদ এবং বা দ্বন্দ্ব, সেখান থেকে কি হয় না, একই জাতীয় মানুষের মধ্যে একই রকমের কি গড়ে ওঠে, একটা মানসিকতা গড়ে ওঠে। এখানে ঐতিহ্য বলেছে, যাই হোক, ঐতিহ্য মানে মানসিকতা গড়ে ওঠে। তো যার ফলে কি হয়, শ্রেণী চেতনার উৎপত্তি ঘটে। তাহলে প্রথমত শ্রেণী চেতনার উৎপত্তির কারণটা কি না, আচরণ, সমমনোভাব এবং মূল্যবোধ থেকে কি হয়, শ্রেণী চেতনার উৎপত্তি হয়। আর কি, যে সকল সমাজে শ্রেণী চলাচল সহজসাধ্য সেখানে শ্রেণী চেতনা অপেক্ষাকৃত দুর্বল হয়, আর যেখানে শ্রেণী চলাচল সম্ভব নয়, নিষিদ্ধ, সেখানে কিন্তু শ্রেণী চেতনা অপেক্ষাকৃত সবল হয়। তাই তো, মানে কি, অভ্যাসগত মনোভাবে পরিণত হয়, যার ফলে কি হয়, শ্রেণী চেতনা গড়ে উঠতে টাইম কম, সময় কম লাগে, তাড়াতাড়ি শ্রেণী চেতনার উন্মেষ ঘটে। আমাদের যে বর্তমান ব্যবস্থা, দেখো এত উন্নত হচ্ছে দেশ, সমাজ এত উন্নত হচ্ছে, কিন্তু এখনো কিন্তু আমরা ভারতীয়রা কিন্তু এই যে জাতিভেদ প্রথা বা বর্ণভেদ প্রথা থেকে দেখো বেরিয়ে আসতে পারিনি। আমরা অনেকে বলতে পারি যে আমরা মানি না, হ্যাঁ, অনেকে এখন শহরের দিকে বলে আমরা মানি না, কিন্তু দেখেছি যে ব্যক্তিটি বলে আমি মানি না, হ্যাঁ, তারও কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বজাতি খোঁজে। তো এই ক্ষেত্রে কি হয়, দীর্ঘকাল ধরে ধরো একটা জাতি সাপ্রেসড হয়ে থাকবে, হ্যাঁ, তাদেরকে ডমিনেট করা হবে, তাদের ফলে কি হবে, মানে তার ফলে কি হবে, তাদের মধ্যে শ্রেণী চেতনার উন্মেষ তাড়াতাড়ি ঘটবে। তো দ্বিতীয়ত, প্রতিদ্বন্দ্বিতা বিরোধিতা, বিরোধ থেকে তাড়াতাড়ি শ্রেণী চেতনার উন্মেষ ঘটে। আর তৃতীয়ত, এই সকল অভিজ্ঞতা থেকে কি হয়, মানুষের মধ্যে একটা সমরূপ ঐতিহ্য গড়ে ওঠে, মানে কি, একটা আমরা সবাই মানে সমান, এই যে মানসিকতা আস্তে আস্তে তৈরি হয়ে যায়। এটা হলো শ্রেণী চেতনার উৎপত্তি সম্পর্কে গিন্সবার্গের 3টি শর্ত। আর ম্যাকাইভার ও পেজ শ্রেণী চেতনার 3টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেটা আলোচনা করছি। তিনি বলছেন, প্রথমত শ্রেণী চেতনা হলো সম্প্রদায়গত অনুভূতি, কমিউনিটি সেন্টিমেন্ট থেকে ভিন্ন প্রকৃতির। ম্যাকাইভার ও পেজ প্রথম তিনি বলছেন কি, যে কমিউনিটি সেন্টিমেন্ট আর কি শ্রেণী চেতনা, এটা কিন্তু ভিন্ন, কমিউনিটি সেন্টিমেন্টের থেকে ভিন্ন। কমিউনিটি সেন্টিমেন্ট কেমন, যে ধরো কেউ মুসলিম, একটা তাদের ধর্ম নিয়ে একটা বিকৃতিকর কথা বলে দেওয়া, সেটা হচ্ছে কমিউনিটি সেন্টিমেন্টে লাগবে। কেউ হিন্দু, কোন একজন মুসলিম তাকে একটা ধর্ম সম্পর্কে একটা কুবাক্য বলে দেবে, সেটা কমিউনিটি সেন্টিমেন্ট। কেউ শিখ, তার কমিউনিটি সম্পর্কে কেউ হয়তো অন্য বিধর্মী একজন বলে ফেললো, সেটা হচ্ছে কমিউনিটি সেন্টিমেন্ট। কিন্তু এই কমিউনিটি সেন্টিমেন্ট বা সম্প্রদায়গত অনুভূতি, এটা কি, এটার সঙ্গে শ্রেণী চেতনার পার্থক্য আছে। তো সম্প্রদায়গত অনুভূতির ক্ষেত্রে কোনো উঁচু নিচু জাতীয় মনোভাব থাকে না, আমরা সকলে এই সম্প্রদায়। দেখবে যে কোনো কমিউনিটি সেন্টিমেন্ট সম্প্রদায়গত অনুভূতির ক্ষেত্রে, যে এই ক্ষেত্রে উঁচু নিচু এই ধরনের মনোভাব থাকে না, যে আমরা সবাই একই সম্প্রদায়ভুক্ত, তাই তো, এরকম। তো এমন একটা সম মনোভাব থাকে, সমতা মনোভাব। শ্রেণীর ক্ষেত্রে কিন্তু সামাজিক স্তর বিভাগ থাকে, স্তর বিভাগ থাকার জন্য কি হয়, শ্রেণী চেতনার মধ্যে উঁচু নিচু জাতীয় মনোভাব থাকে। শ্রেণীগত মূল্যবোধ বা মর্যাদাবোধ থেকেই শ্রেণী চেতনার উৎপত্তি। শ্রেণীগত মূল্যবোধ বা শ্রেণী চেতনার মানে মর্যাদাবোধ, সেখান থেকেই কিন্তু কি
শ্রেণী চেতনার উৎপত্তি। তো তাহলে কি কমিউনিটি সেন্টিমেন্টের মধ্যে উঁচু নিচু ভেদ থাকে না, আমরা সবাই সকলেই, কিন্তু তোমার শ্রেণী চেতনার মধ্যে কিন্তু উঁচু নিচু জাতীয় মনোভাব থাকে, তাই তো? তো সেই উঁচু নিচু মনোভাব থেকে বেরিয়ে আসতে হয়। দ্বিতীয়ত তার আগে একটা যে শ্রেণী আরেক এই প্রসঙ্গে আরেকটা কথা বলছেন ম্যাকাই ভরপেজ, যে শ্রেণীগত চেতনা তাদের বিশিষ্ট করে, সম্প্রদায়গত চেতনা তাদের সংশ্লিষ্ট করে। বিশিষ্ট করে, ভাগ করে দেয়, আর কি সম্প্রদায়গত চেতনা সংশ্লিষ্ট করে দেয়, এক করে দেয়। দ্বিতীয়ত শ্রেণী চেতনার দ্বিতীয় বৈশিষ্ট্য ম্যাকাই ভরপেজের মতে যে শ্রেণী চেতনা সার্বত্রিক মানে সার্বিক, সব সমাজেই কোনো না কোনো ভাবে প্রকাশ পায়। সাম্যবাদীরা, কমিউনিস্টরা যে শ্রেণীহীন সমাজের কথা বলেছেন তা এক আদর্শ মাত্র, বাস্তবে তা কোথাও রূপায়িত হতে পারেনি। লেনিনের রাশিয়াতেও শ্রেণীহীন সমাজ গঠন করা সম্ভব হয়নি, কেননা সেখানে কম বেশি মর্যাদা অনুসারে, মর্যাদা ভিত্তিক বৃত্তি অনুসারে, দলীয় সভ্য অনুসারে, রাজনৈতিক অবস্থান অনুসারে, সমাজের স্তরভেদ অনুসারে শ্রেণীভেদকে অস্বীকার করা যায়নি। এমনকি ম্যাকাই ভরপেজ বলেন কি মর্যাদার বিভিন্ন মান অনুসারে জেলখানার কয়েদিদের মধ্যেও শ্রেণীভেদ আছে, বন্দরের কর্মীদের মধ্যেও শ্রেণীভেদ আছে। তো তিনি কি বলছেন যে শ্রেণী চেতনা কি সার্বত্রিক, মানে সব সমাজেই শ্রেণী চেতনা বর্তমান। মার্কসও কিন্তু এই মার্কসের যারা কমিউনিস্ট, তাদের যে কমিউনিজম, ওই যে একটু আগে যেটা বলছিলাম যে তাদের মূল কনসেপ্টটা আর বলেই দিই, যে তাদের কনসেপ্টটা হলো যে এমন এক সমাজ হবে যে সমাজে কোনো ভেদাভেদ, উঁচু নিচ ভেদাভেদ থাকবে না, জাতি শ্রেণী কোনো দিক দিয়ে সবাই হবে সমান। সেটা হবে কি করে না, দ্বন্দ্ব থেকে যে মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্বের মাধ্যমেই এই ভাবনা, তখন কি হবে তাদের মধ্যে শ্রেণী মনোভাব স্পষ্ট হবে, তাদের বিকাশ ঘটবে, যার ফলে কি হয় তারপরে শ্রেণী চেতনা জাগবে তাদের মধ্যে। তারা তখন ভাববে যে কি আমরা সবাই বঞ্চিত, আমরা সবাই শ্রমিক শ্রেণী, আর ওই কতিপয় ক্ষুদ্র মালিক শ্রেণীর হাতে টোটাল অর্থ, আমরা কাজ করছি 12 ঘন্টা, অর্থ পাচ্ছি 1 ঘন্টার 2 ঘন্টার। অ্যাকচুয়ালি তো তাই হয়। একটা প্রাইভেট কোম্পানি তোমাকে 15,000 টাকা বেতন দেওয়া হবে, যদি তোমাকে তারা অন্তত পক্ষে তার 2-3 ডবল কাজ করাতে পারে, তবেই তোমাকে 15,000 টাকা বেতন দেবে। অনেক সেটা অর্থ মানে সেই পরিসংখ্যান মানে সেই হিসেবটা হয়তো আরো বেশি হতে পারে। তো এই যে বিভেদ, এই বিভেদ থেকে তারা কি করবে, তার মধ্যে প্রথমে কি হবে শ্রেণী মনোভাব, তারপরে লাস্টে শ্রেণী চেতনা। শ্রেণী চেতনার পরই তাদের মালিক এবং শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, এবং দ্বন্দ্বর পরিসমাপ্তি ঘটবে বিপ্লবে। সেই বিপ্লবে কি হবে এটাও বর্ণনা আছে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে, যে দ্বন্দ্ব ঘটার ফলে হলে মালিক শ্রেণীরা নিজেদের আত্মহত্যা করবেন, না হলে দ্বিতীয় পথ কি তারা শ্রমিক শ্রেণীর সঙ্গে মিশে যাবেন। তার ফলে কি ঘটবে, মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সবাই হবে সমান। এবং এটাও মার্কস বর্ণনা করেছেন যে সেই সমাজ ব্যবস্থা এমন হবে, সেই সমাজ ব্যবস্থা এমন হবে যেখানে রাষ্ট্র পরিচালনা করার জন্য কাউকে প্রয়োজন হবে, রাষ্ট্র রক্ষা করার জন্য কাউকে প্রয়োজন হবে না, কোনো আর্মি পাওয়ারেরও দরকার নেই, কোনো আমাদের শাসক গোষ্ঠীরও প্রয়োজন হবে না, সবাই হবে সমান। তবে এটাকে কি বলা হয়েছে, এইটাকে বলা হয় কাল্পনিক সমাজতন্ত্র, বৈজ্ঞানিক নয়। তো এটা মার্কসদের যারা কমিউনিস্ট তারা নাম দিয়েছেন, তারা কি বলে কমিউনিস্ট। তো তাদের যে শ্রমিক শ্রেণী তাদের হচ্ছে প্রোলেতারিয়েত। তো যাই হোক, এরকম একটা বিপ্লব ঘটবে, বিপ্লবের ফলে এরকম একটা সমাজ একটা কল্পনা করেছেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখলে দেখা যায় এটা কখনোই সম্ভব নয়। শ্রেণী চেতনা
সার্বত্রিক, সব সমাজেই আছে, মানে কোনো না কোনো ভাবে যে কোনো সমাজেই কিন্তু শ্রেণী চেতনা প্রকাশ পায়। তো তোমার মার্কস যে কথা বলেছেন কমিউনিজম, সেটাও কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সম্ভব হয়নি এতদিন পর্যন্ত, সেটা কল্পনাতেই সম্ভব হয়েছে, কল্পনাতেই রয়ে গেছে। রাশিয়াতেও সম্ভব হয়নি। কেন, কি করে সম্ভব হয়? বর্তমান ক্ষেত্রে যারা কমিউনিস্ট আছে, যারা বলে এই ধনতন্ত্র, যারা বলে এই মালিক শ্রমিক এই ব্যাপার, হ্যাঁ, প্রচুর চিৎকার করে, অনেক কমিউনিস্ট বন্ধু আছে, দাদা বন্ধু আছে, তো তারা নিজেরা বলছে সরকারি স্কুল, সরকারি স্কুল, হ্যাঁ, তো সরকার সব বিক্রি করে দিচ্ছে প্রাইভেটের হাতে, অথচ নিজের ছেলে মেয়েদেরকে আমেরিকা পাঠাচ্ছে। আমেরিকার খুব বিরোধী, ধনতন্ত্রের দেশ, পুরো শেষ করে দিচ্ছে বিশ্বটাকে। তাদের ছেলে মেয়েরা আগে আমেরিকা যাচ্ছে, তাদের ছেলেদেরকে আগে লাইন দিয়ে বেসরকারি স্কুলে পড়াচ্ছে, কিন্তু বক্তব্য রাখছে সমাজের মধ্যে, না এটা ঠিক নয়। তো আরেকটা ব্যাপার যে অনেক কমিউনিস্ট নেতা আছে, তো আমি বোঝানোর স্বার্থে বলছি, কেউ কমিউনিস্ট হতেও পারো, তার খারাপ মানে লাগার কোনো ব্যাপার নেই, আমি জাস্ট বোঝানোর স্বার্থে, যেটা বাস্তব। যে ধরো সে প্রচুর পুঁজিপতি, প্রচুর মালিক, সে তো নিজেই পুঁজিপতি, তাহলে তিনি একজন কমিউনিস্ট, তার তো উচিত গরিবদের দান করা, সব দান করে দেওয়া। তিনি একটা ভালো চাকরি করছেন, তো তাহলে তার চাকরির 80% দান করে দেওয়া উচিত, তার জীবন ধারণের জন্য, নর্মাল মোটা ভাত খাবারের জন্য যেটা রাখা, সেটাই রাখা উচিত, কিন্তু কেউ তো করে না। তাহলে কি এই যে চিন্তা ভাবনা, এটা কিন্তু কল্পনাতেই সম্ভব, বাস্তবে নয়, এতদিন পর্যন্ত সম্ভব হয়নি, আশা করা যায় ভবিষ্যতেও হবে না। ফিলোসফির লোক তো হবে না বলা যায় না, হতেও পারে। তো দ্বিতীয় যেটা, তাহলে মূল কথা কি না, এই শ্রেণী চেতনা বিহীন, তাই তো, সমাজ সম্ভব হয়নি। যে কোনো সমাজের মধ্যে কিন্তু এই সকল ব্যাপারগুলো ছিল। তো যাই হোক, মর্যাদার বিভিন্ন মান অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে একটা কি হয়, শ্রেণীভেদ একটা থাকে, তাই তো। তো এখানে উদাহরণ একটা দুটো দেওয়া হয়েছে, একটা হচ্ছে কারখানা, একটা হচ্ছে বন্দর। বন্দরের কনসেপ্টটা কারোর কাছ থেকে শুনিনি, ওখানে অবশ্যই আছে, এটা তো অবশ্যই, যেমন একই ব্যাপার, লরি থেকে কোনো লরির ধরো ড্রাইভার থাকে, খালাসি থাকে, খালাসিরা খালাসির কাজ করে, ড্রাইভারের কাজ করে, সেখানেও শ্রেণীগত বিভেদ। ঠিক বন্দরেও সেরকমই থাকবে, ক্যাপ্টেন থাকবে, আবার কিছু কর্মী থাকবে, স্বাভাবিক। জেলখানাতে এটা শুনেছি, তো জেলখানাতে একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা বলছি, মানে পরোক্ষ একটু, একটা ছিল পরিচিত লোক, সে হচ্ছে কোনো একটা পার্টির হয়ে, কোনো একটা নেতার হয়ে জেল খাটছে, তার বাড়িতে কিছু টাকা দেওয়া হয়েছে, তো ভালো মতো, যেটা বাড়ি চলে যাবে, কোন একটা নেতার হয়ে সে খেটে দিচ্ছে, সে ওখানে গল্পগুলো করে, ঠিক আছে, আমাকে আর কদিন থাকতে হবে, আমার ফ্যামিলি তো হেভি চলছে, এত টাকা তো আমি জীবনে রোজগার করতেও পারতাম, তো ঠিক আছে। ওর যে পরিস্থিতিটা ভেতরে, ওখানেও কিন্তু সত্যিই স্তরভেদ আছে। যারা টাকা পয়সা বাড়ির লোক, তাদের থাকার ব্যবস্থা আলাদা ওখানে, যারা টাকা পয়সা বাড়ির লোক নয়, তাদের থাকার ব্যবস্থা আলাদা। যারা ওখানে সিনিয়র, ধরো যাবজ্জীবন কারাদণ্ড চলছে, যারা সিনিয়র তাদের একটা গ্রুপ আছে, যারা জুনিয়র তাদের এরকম গ্রুপ আছে ওখানেও। তো এটাই বলতে চাইছিলাম। তাহলে ম্যাকাইভার পেজ এবং ম্যাকাইভার ও পেজ শ্রেণী চেতনার 3টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছে। সে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সম্প্রদায়গত অনুভূতির থেকে শ্রেণী চেতনা ভিন্ন। তো সম্প্রদায়গত অনুভূতির ক্ষেত্রে কি, যে আমরা সকলে একই শ্রেণী, তো এরকম ধরনের একটা মনোভাব থাকে, কিন্তু শ্রেণী চেতনা ক্ষেত্রে এরকম থাকে না। আর যে সমাজে এই ধরনের বৈষম্য বেশি থাকে, সেই সমাজে কিন্তু শ্রেণী চেতনা উন্মেষ তাড়াতাড়ি ঘটে, কেননা বিভাজনটা বেশি আমাদের সমাজে। আবার কি, দ্বিতীয়টা বলা হচ্ছে কি, সার্বত্রিক, সব সময় কোনো না কোনো ভাবে থাকে। বিভিন্ন সমাজ বলা হলো, যে তোমার কি বলবো, মর্যাদা অনুসারে, মর্যাদা ভিত্তিক বৃত্তি অনুসারে, দলীয় সভ্য অনুসারে, রাজনৈতিক অবস্থান অনুসারে, সমাজের স্তরভেদ অনুসারে,
তৃতীয়ত, যে সমাজ ব্যবস্থার মধ্যে শ্রেণীগুলি থাকে সেই সমাজ ব্যবস্থার প্রকৃতি অনুসারে শ্রেণী চেতনার প্রকৃতি নির্ধারিত হয়। যে সমাজ ব্যবস্থার মধ্যে শ্রেণীগুলো থাকে সেই সমাজ ব্যবস্থার প্রকৃতি অনুসারে কি হয়, শ্রেণী চেতনার প্রকৃতি নির্ধারিত হয়। আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের প্রাচীনকালের যে সমাজ ব্যবস্থা এবং বর্তমান কালের যে সমাজ ব্যবস্থা, দেখো এখানে সমাজ ব্যবস্থা অনুযায়ী কিন্তু শ্রেণী চেতনা নির্ধারিত হয়। এখন দেখবে অনেক গ্রুপ থাকবে, মানে পাবে ফেসবুক টেসবুকে, এটা কিন্তু শ্রেণী চেতনার উন্মেষেরই কিন্তু কারণ স্বরূপ ওটা। যে দেখবে একদল দেখবে ফেসবুকে পাবে, সোশ্যাল মিডিয়াতে, শুধু ফেসবুক নয়, যে জেনারেল কাস্টকেও, মানে জেনারেল কেউ কাস্ট হিসাবে মান্যতা দিতে হবে, যেহেতু এত সবাই জেনারেল থেকেও চলে যাচ্ছে বা রিজার্ভেশনের সুবিধা দেওয়া হচ্ছে, তাহলে জেনারেলদের কাস্ট হিসাবে সুবিধা দিতে হবে যে আমরা জেনারেল। অনেক এরকম গ্রুপ পাবে সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবেও পাবে, এগুলো সবই বাস্তবেও পাবে, যে আদিবাসী সমাজ, অবশ্যই আদিবাসী, তাদেরও তো একটা গর্বের ব্যাপার, তারাও তো এখানের আদি। হ্যাঁ, এবং আরো বিভিন্ন বিষয়ে তোমার যেটা প্রাকৃতিক বা সামাজিক সম্পদের ব্যবহার নিয়েও আন্দোলন হচ্ছে, যে অনেক জায়গাতে কি করা হয়েছে, আদিবাসীদের হটিয়ে দেওয়া হচ্ছে বন জঙ্গল থেকে, তাদের নিজস্ব জায়গা থেকে, জমি থেকে। তো এই প্রসঙ্গেও কিন্তু বিদ্রোহ হচ্ছে, প্রোটেস্ট করা হচ্ছে, কেননা আদিবাসীদের, এই ভারতবর্ষটা অ্যাকচুয়ালি তো আদিবাসীদেরই এরিয়া, আর্যরা বহিরাগত, এই তত্ত্ব যদি স্বীকার করি, আর সেই তত্ত্বই সবাই মানে, বেশিরভাগটাই মানে, এবং মানা উচিত। তো সেই ক্ষেত্রে আদিবাসীদের উপর কোনো বল প্রয়োগ করা উচিত নয়। সেই দিক থেকে অবশ্যই তাদের একটা শ্রেণী মনোভাব আস্তে আস্তে ভালো মতো গড়ে উঠছে। আবার ধরো এরকম গোষ্ঠীও গড়ে উঠছে যে প্রকৃতভাবে যারা এসসি, তারা কিন্তু এসসির মর্যাদা ঠিকঠাক পাচ্ছে না, তারা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। যারা জেনারেল, তারা কি করছে, এসসি করিয়ে তারা চাকরি পাচ্ছে, তারা সুযোগ সুবিধা পাচ্ছে, এর বিরুদ্ধেও সোচ্চার হচ্ছে সবাই। তো মানেটা কি, শ্রেণী মনোভাব, যে আমরা তো এই শ্রেণীর অন্তর্ভুক্ত, আমরা সবাই এক এই শ্রেণীর, ওরা কেন আসবে আমার শ্রেণীতে। এটা হচ্ছে শ্রেণী তোমার চেতনার উৎপত্তির ফলেই কিন্তু এটা হচ্ছে। তো তিন ভাবে শ্রেণী চেতনার উৎপত্তি হতে পারে। তো এই হলো আমাদের শ্রেণী সম্পর্কিত, শ্রেণী এবং জাতি সম্পর্কিত আমাদের সিলেবাস। সামাজিক শ্রেণী এবং জাতি, খুব সাধারণ অর্থে যদি আমরা মনে রাখতে চাই যে সামাজিক শ্রেণী কোনটাকে বলবো, না অর্থগত দিক দিয়ে যখন আমাদের বিভাজনটা হবে, আর জাতি কাস্ট কি, না যখন সামাজিক, মানে সামাজিক মর্যাদাটা অর্থগত দিক দিয়ে নয়, সামাজিক মর্যাদাটা সমাজের সভ্য হিসাবে, তখন সেটা জাতি। তাই তো আমাদের যে বর্ণ ব্যবস্থা, জাতি ব্যবস্থা, সেটা কিন্তু আমাদের কিন্তু কি এই জাতির মধ্যে পড়ে। তো জাতি, মানে জাতিভেদ প্রথা আমাদের যেটা, সেই তার ভিত্তিতে যে আমাদের যে জাতি বিন্যাস, আমাদের সমাজের স্তর বিন্যাস, সেটা কিন্তু জাতির মধ্যে ফেলা হবে। আর কি শ্রেণী মনোভাব কি, যে আমরা সবাই এক, আমরা ওদের থেকে নিম্নমানের, এদের থেকে উচ্চমানের, এটা হচ্ছে শ্রেণী মনোভাব। আর শ্রেণী চেতনা কোনটা, না শ্রেণী চেতনা হচ্ছে যে আমাদের সকলের মধ্যে একটা সর্বাঙ্গীন একটা একরূপতা, যে আমরা সবাই এই সম্প্রদায়ের, এই আমরা কি বলবো, এই জাতির অন্তর্ভুক্ত, এটা হচ্ছে কি, বা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এখানে দেখো আমি সম্প্রদায়, শ্রেণী, জাতি সব এক করছি, কেননা এটাকে বোঝাতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, যে শ্রেণী মনোভাব আর শ্রেণী চেতনা, সচেতন সবাই, ধরো জেনারেল, আমরা সচেতন আমাদের সম্পর্কে, যে আমরা সবাই এসসি, আমরা সবাই এসটি, এই যে ব্যাপারটা, এই যে কিছুদিন আগে ধরো ওবিসির ব্যাপারটা এখনো মেটেনি, তো এটাও মেটেনি কেন, না এখানের মধ্যে জল ঘোলা আছে। যারা প্রকৃত ওবিসি, তারা যদি, তাদেরকে যদি সার্টিফিকেট দেওয়া হতো, তাহলে এরকমটা হতো না। এখানে প্রচুর ওবিসি ভিন্ন ঢুকে গেছে, যার ফলে জল ঘোলা হচ্ছে, এখন চলবে ওটা, এই দ্বন্দ্ব মিটবে না। তো যাই হোক, এই ছোট্ট একটা টপিক, কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। এরপর আমরা কিছু কোশ্চেন করি। তো দাঁড়াও, একটা জিনিস আমি একটু দেখে নিই, তোমাদের
তোমাদের আশা করছি, আমার যেটা অনুমান, পরীক্ষা একটু পিছবে, বুঝতে পেরেছো? তার কারণ আহ, তোমাদের এখনো এরও এক্সটেনশন করেছে ডেট। 5 6 7, তাই তো? পরিবর্তন 7টা ক্লাস, আর কটা লাগবে? 5টা, 5 6 7 10 14টা যদি ধরি, 10টার মধ্যে যদি আনা যায়, 10টা, 4 4 8। ঠিক আছে, চলো কোশ্চেন গুলো করি। পরের সপ্তাহ থেকে তোমাদের যদি পারি আমি 4 দিন করে নিয়ে নেবো, 2টো সপ্তাহ, তাহলে তোমাদের হয়ে যাবে। ইয়েগুলো বলবো, কোশ্চেন গুলো বের করো তো। এক নম্বরেরটা বলো, সামাজিক শ্রেণীর বৈশিষ্ট্য হলো কি? হুম, এটা বলি তারপর বলবো। জাতিভেদ প্রথা সাধারণত উম, 3-এরটা বলো তো। ঠিক আছে। জাতিভেদে স্বজাতি বিবাহ কেমন? সামাজিক শ্রেণীতে বিবাহে কোন বিধি নেই? এটা হলো হুম, ও মানে কোনো বিধি নেই, আচ্ছা কোন বিধি নেই বলছে। বিবাহে কোনো বিধি নেই, কারণ কি? এটা ধর্মভিত্তিক নয়। উম জাতিভেদ প্রথার ভিত্তি কি? আহ, সামাজিক শ্রেণীভেদের ভিত্তি কি? একদম। আহ তারপর হচ্ছে যে শ্রেণীর ভিত্তিতে মর্যাদা কোথায় স্বীকৃত? 9 নাম্বারটা, সমাজ কর্তৃক। হ্যাঁ। শ্রেণীভুক্ত ব্যক্তিদের আচরণ কিসে প্রকাশ পায়? হুম। সামাজিক শ্রেণীর অন্যতম সূচক হলো? হুম। শ্রেণী মনোভাব বলতে বোঝায়? একদম, যে আমরা আমার শ্রেণীর সঙ্গে সমান, অন্য শ্রেণীর সঙ্গে ভিন্ন। শ্রেণী চেতনা 14টা। শ্রেণী মনোভাব প্রকাশ পায় শ্রেণী স্বাতন্ত্র্যবোধ সৃষ্টি করে। সমতামূলক। উম, আচ্ছা, গিন্সবার্গের মতে শ্রেণী মনোভাবের একটি রূপ? হ্যাঁ। উচ্চ শ্রেণীর প্রতি শ্রদ্ধা কিন্তু থাকে না, দেখবে তো বিপরীতটাই হয়, কিন্তু নিম্ন শ্রেণীর প্রতি অহংকারটা থাকে। কারো একটু, কেউ একটু উচ্চ শ্রেণীর, সে নিম্ন শ্রেণীকে অবজ্ঞা করেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। শ্রেণী চেতনার একটি উৎস কি? 18টা। প্রতি 19-এরটা। শ্রেণী চেতনা।
শ্রেণী চেতনা রূপান্তর ঘটে কখন? 20টা। যে সমাজে শ্রেণী চলাচল নেই সেখানে শ্রেণী চেতনা কি? ভাসগত, একদম। শ্রেণী চেতনার ফলে শ্রেণীগত ঐক্য, 23-এরটা। একদম। শ্রেণী চেতনার প্রথম বৈশিষ্ট্য কি? শ্রেণী চেতনার দ্বিতীয় বৈশিষ্ট্য কি? শ্রেণীহীন সমাজ ধারণা প্রচার করেন কে? বাহ, দিদি তো হেভি উত্তর দিচ্ছ। ম্যাকাইভার ও পেজের মতে শ্রেণীবিভাগ, এটা কি দাঁড়াও, কোথায় দেখা যায়? ওটা বাদ। বলো 28-এরটা, ম্যাকাইভার পেজের মতে শ্রেণী জেলখানায়। শ্রেণী চেতনার তৃতীয় বৈশিষ্ট্য কি? রক্ষণশীল শ্রেণী চেতনা সৃষ্টি হয়, 30-এরটা। তরুণ সমাজ, অস্থিতিশীল সমাজ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটি শ্রেণীগত ঐতিহ্য গঠিত হয়। হম 32-এরটা, শ্রেণী চেতনা না থাকলে? সম্প্রদায় চেতনার সঙ্গে শ্রেণী চেতনার পার্থক্য? সম্প্রদায় চেতনা শ্রেণীতে সমতা, সম্প্রদায়ের উচ্চ নিম্ন ভাগ, শ্রেণীতে উচ্চ নিম্ন, সম্প্রদায়ের সমতা। হুম বি হবে। 34-এরটা, শ্রেণী চেতনা কখন রক্ষণশীল হয়? শ্রেণী চেতনা পরিবর্তন করে কি? শিল্পায়ন না করা। শ্রেণী মনোভাবের এক রূপ হলো কি? সমতার বোধ, দ্বিধা, অসহযোগিতা, নৈরাশ্য। 37, একই শ্রেণীর সদস্যদের মধ্যে কি থাকে? একই, এগুলো রিপিট। 40। আচ্ছা এইটা বলো তো, 38-এরটা, শ্রেণী চেতনার ভিত্তিতে গড়ে ওঠে বর্ণ, ধর্মীয় উৎসব, শ্রেণী সংঘাত, শ্রেণী ঐক্য, স্বাতন্ত্র। 39, শ্রেণী চেতনা একজন ব্যক্তিকে কি করায়? হ্যাঁ 40-এরটা, শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনার পার্থক্য? বাহ, না আমি দেখছি পরীক্ষাতেও অনেকেই ভালো করছো, আর অনেকে পরীক্ষা দিচ্ছ না, যারা পরীক্ষা দিচ্ছ না তারা নিজেরাই ক্ষতি করছো। এটা খুব নিজেরই ভালো লাগছে যে অনেকেই কিন্তু এই